মায়ানমার অ্যাকচুয়ালি কেয়ারস অ্যাবাউট নোবডি এক্সেপ্ট চায়না। চায়না যদি শুধু তাকে বাধ্য করতে পারে সেই ক্ষেত্রেই শুধু রোহিঙ্গারা নিয়ে যাবে। মায়ানমার সরকার, জান্তা সরকার, তাতমা দাও, তারা তাল বাহানা করছে, বলছে যে এরা বাংলাদেশের নাগরিক। হাজার হাজার রোহিঙ্গা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং তারা পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে অন্যায় করে, এটা দোষ হয় বাংলাদেশে। ভারত যেসব প্রোপাগান্ডা করছে, যেসব মিথ্যাচার করছে, আমি মনে করি আমাদের মিডিয়া যথাযথ জবাব দিতে তারা ব্যর্থ হচ্ছে এবং আন্তর্জাতিক দুনিয়া এই ব্যাপার সম্পর্কে জানে না। আমরা আশা করি 24-25 সাল আমাদের ইতিহাসে একটা উল্লেখযোগ্য বছর থাকবে, যেখানে সত্যিকার অর্থে আমরা একটা পরিবর্তন আনতে পারবো এবং আগামী ইলেকশন হবে আমাদের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং এটাতে জনগণের সাপোর্ট আছে। এবং আগামী নির্বাচনে আমি মনে করি মানুষ ব্যক্তি বিশেষে তারা ভোট দিবে, মার্কার থেকে তারা ব্যক্তিকে গুরুত্ব দিবে। তো আমি আশা করি রাজনৈতিক দলগুলো নমিনেশনের ব্যাপারে তারা অনেক সতর্ক থাকবে। এবারও যদি তারা নমিনেশন বাণিজ্য করে তাহলে এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। এটা তো সবাই স্বীকার করবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক লেভেলে, এটা আমাদের কোনো নেতার আগে অতীতে ছিল না। ওনাকে যেভাবে স্বাগত জানিয়েছে চায়না, গোয়া ফোরাম অব এশিয়াতে উনি বক্তব্য রেখেছেন, শি জিনপিংয়ের সাথে উনি সাক্ষাৎ করেছেন, পানি সম্পদ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। আমি একদিক দিয়ে আমি খুশি যে চুক্তি হয়েছে, অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। উনি পানি সম্পদ মন্ত্রীকে অনুরোধ করেছেন আমাদের বাংলাদেশে আগামী 50 বছর আমরা পানি ব্যবস্থা কি করবো এই ব্যাপারে একটা রেকমেন্ডেশন দেওয়ার জন্য, এবং প্রিমিয়ারের সাথে দেখা করেছেন। মিশ্র প্রতিক্রিয়া আমি বললাম, বিকজ আমি যে ব্যাপারটা নিয়ে বেশি উদ্গ্রীব ছিলাম, আমি যখন সার্ভিসে ছিলাম, আমি আর্ম ফোর্সেস ডিভিশনের ডিজি ইন্টেলিজেন্স ছিলাম, তখন আমি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন কমিটির জাতীয় কমিটির মেম্বার ছিলাম এবং 5 বার আমি মায়ানমারের সাথে নেগোসিয়েশনে অংশগ্রহণ করেছি, 3 বার ন্যাপিডোতে, 2 বার ঢাকাতে। আমাদের প্রধান উপদেষ্টা বোয়াস ফোরামে রোহিঙ্গা সম্পর্কে বলেছেন যে এশিয়ার নেতৃবৃন্দের উনি সহযোগিতা চান যাতে আমরা এই 12 লক্ষ রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠাতে পারি। আমরা এই ঘটনা ঘটার পরে আমরা এশিয়ার দেশগুলোর রিয়াকশন দেখে আমি হতাশ হয়েছিলাম। বড় বড় মুসলমান দেশ ইন্দোনেশিয়া তেমন কিছুই করে নাই, মালয়েশিয়া মোটামুটি এগিয়ে আসছিল, জিসিসি দেশগুলো, অন্যান্য গুলো। আমি যেহেতু এই ব্যাপারে অনেক পড়াশোনা করেছি, আমার দৃঢ় বিশ্বাস এতগুলো নেগোসিয়েশন করে যে মায়ানমার উইল নেভার টেক দি রোহিঙ্গাস ব্যাক অ্যান্ড ইট ইজ এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ। এবং একমাত্র উপায় হচ্ছে যদি চীন তাদেরকে বাধ্য করে। এখন চীন আমাদের জন্য অর্থনৈতিক নানা দিক দিয়ে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট অবশ্যই আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে দের ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো। আমরা চীনকে যত বড় বন্ধু হিসেবে দেখি না কেন, মায়ানমার ইজ অলসো ভেরি ক্লোজ টু চীন। চায়না বাংলাদেশের কাছে সাবমেরিন বিক্রি করেছে, পাশাপাশি মায়ানমারের কাছে অ্যান্টি সাবমেরিন টর্পেডো বিক্রি করেছে। চীনের অনেক স্বার্থ মায়ানমারে, ওরা চিয়াকপো সুইতুয়েতে একটা $1 বিলিয়ন ইনভেস্ট করে একটা পোর্ট করেছে, ওখান থেকে 1200 কিলোমিটার পাইপলাইন করে তারা মেইনল্যান্ডে তেল নিয়ে যায়। সো এখানে আমি আশা করছিলাম যে চীনের প্রিমিয়ারের সাথে এই মিটিং এ রোহিঙ্গা ইস্যুটা উঠে আসবে এবং ওখান থেকে উনি একটা সিদ্ধান্ত নিয়ে আসবেন, বিকজ মায়ানমার অ্যাকচুয়ালি কেয়ারস অ্যাবাউট নোবডি এক্সেপ্ট চায়না। চায়না যদি শুধু তাকে বাধ্য করতে পারে সেই ক্ষেত্রেই শুধু রোহিঙ্গারা নিয়ে যাবে। মায়ানমার সরকার, জান্তা সরকার, তাতমা দাও, তারা তাল বাহানা করছে, বলছে যে এরা বাংলাদেশের নাগরিক। আমি সময় থাকলে আমি ইতিহাসটা বলতাম, এটা নিঃসন্দেহে তারা মায়ানমারের নাগরিক। শতাব্দী শতাব্দী ধরে তারা আরাকান রাজ্যে বসবাস করে আসছে এবং আমি অনেক রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, তারা তৃতীয়বার চতুর্থবার বাংলাদেশে এসেছে, প্রতিবারই ফেরত গিয়েছে এবং ওখানে আরো কিছু পরিবার সদস্য খুন হয়েছে, তারপরে আবার আসতে বাধ্য হয়েছে। আর তারা কোনোদিন ফেরত যেতে চায় না আনলেস উই ক্যান এনশিওর এ সাস্টেইনেবল অ্যান্ড পার্মানেন্ট রিটার্ন। ওখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। মায়ানমার 1982 সালে একটা সিটিজেনশিপ অ্যাক্ট করে, যেখানে রোহিঙ্গাদের নাগরিক পথ তারা রহিত করে। যদিও 2015 সাল পর্যন্ত সকল ইলেকশনে রোহিঙ্গারা অংশগ্রহণ করে এবং ওদের 17 জন মেম্বার অফ পার্লামেন্ট ছিল মায়ানমার গভর্নমেন্টে, একজন মন্ত্রীও ছিল, আব্দুর রশিদ, লেবার মিনিস্টার ছিলেন। তারপরেও তারা এখন অস্বীকার করছে। মায়ানমারে 135টা জনগোষ্ঠীর মধ্যে একটা হচ্ছে রোহিঙ্গারা, মেইনলি হচ্ছে মেজরিটি বামার, 68%। ওদের সকল কিছু, ইকোনমি, বিজনেস, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেশন এবং তাতমাদাও ইজ ডমিনেটেড বাই বামার, তারা অন্য কোনো উপজাতিকে সহ্য করে না। সো আমার কাছে চীনের সফরটা ইটস এ সাকসেস। চুক্তি হয়েছে একটা মাত্র। আমি একটু দেখছিলাম যে চুক্তি এবং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্যটা কি। চুক্তি ইজ ইমপ্লিমেন্টেবল, এটা আইনের ভিত্তি আছে,
চুক্তিতে কেউ যদি ফল্টার করে তা অপরপক্ষ মামলা করতে পারে, বাট সমঝোতা স্মারক ইট ইজ এ স্টেপ বিফোর এগ্রিমেন্ট, এবং এখানে যদি কোনো পক্ষ তাদের কথা না রাখে মামলা করার কোনো স্কোপ নাই। তারপরেও অনেকগুলো সমঝোতা স্মারক হয়েছে, দ্যাট ইজ এ সাকসেস। এবং আমাদের প্রধান উপদেষ্টার যে গ্রহণযোগ্যতা এটা প্রমাণিত হয়েছে এই সফরের মাধ্যমে। উনি অনেক বড় বড় নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন, ওনার কথার একটা মূল্য আছে। বাট রোহিঙ্গা ইস্যুটাতে আমি একটু হতাশ। আমি চেয়েছিলাম যে এটার একটা সমাধান হোক। কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে ঘুরে গেছে, উনি বলেছেন যে এই বছরগুলোতে আমাদের অনুদান অনেকটা কমে যাবে, 60% কমতে পারে। তো 40% অনুদানে কোনোভাবেই এই 12 লক্ষ রোহিঙ্গাকে আমরা ভরণ পোষণ করতে পারবো না। একটা জনগোষ্ঠীকে তো আপনি এক সপ্তাহ না খেয়ে রাখতে পারবেন না। এবং এই যে কিছুদিন আগে আতাউল্লাহ গ্রেফতার হলো ঢাকার খুব নিকটবর্তী এলাকা থেকে, ইট ইজ এ বিগ থ্রেট টু দি সিকিউরিটি অফ বাংলাদেশ। আমি যখন ডিজি ইন্টেলিজেন্স ছিলাম একটা এক্সারসাইজ করেছিলাম যে টেকনাফ থেকে একটা রোহিঙ্গা পরিবারকে মাইক্রোবাসে উঠিয়ে দিয়েছিলাম, আর একটা বাসে উঠিয়ে দিয়েছিলাম একটা পরিবারকে। আই ওয়ান্টেড টু সি তারা কত সহজে বাংলাদেশের অন্য জায়গায় চলে আসতে পারে। তখন পুলিশ খুব দৃঢ় কণ্ঠে বলছিল যে আমাদের 19টা চেক পয়েন্ট আছে চট্টগ্রাম পর্যন্ত, কোনো রোহিঙ্গা এখান থেকে বের হতে পারবে না। আনফর্চুনেটলি দুইটা টিমই প্রায় চট্টগ্রামের কাছাকাছি চলে আসার পরে আমি তাদেরকে নামিয়ে আবার ফেরত আনতে বাধ্য হই। তার মানে খুব ভেরি ইজিলি দি রোহিঙ্গা ক্যান স্প্রে, এবং অলরেডি আমার ধারণা হাজার হাজার রোহিঙ্গা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এবং তারা পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে অন্যায় করে, এটা দোষ হয় বাংলাদেশে। সো এই চীন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রোহিঙ্গা নিয়ে যখন মহাসচিব এসেছিলেন তখন তো বলা হয়েছে নেক্সট ঈদে যাতে ওরা ওইখানে ঈদ করতে পারে এমন একটা আলোচনা হচ্ছিল, কিন্তু এটা কি আসলে বাস্তবায়ন হতে? আমাকে যদি জিজ্ঞেস করেন, ইট ইজ ইম্পসিবল। আই ডোন্ট থিঙ্ক মায়ানমার উইল, আনলেস দে আর ফোর্সড বাই চায়না, মায়ানমার উইল নেভার এগ্রি টু টেক দিস রোহিঙ্গা ব্যাক। এবং আমি এই রোহিঙ্গার এই ঘটনার পরে আমি যখন নেপিটিতে গেলাম, তারা আমাকে আরাকান রাজ্যে আমাকে দেখাতে নিয়ে আসলো। ওখানে দেখেছি মাইলের পর মাইল ধান হয়ে আছে, কাটার মানুষ নাই। মায়ানমার ইজ ভেরি ফার্টাইল। ওদের জনসংখ্যা আমাদের মাত্র 4 ভাগের 1 ভাগ, 58 মিলিয়ন। ওদের ল্যান্ড ইজ 4 টাইমস লার্জার দেন আস। সো ওদের কিন্তু জায়গার কোনো অভাব নাই, ওদের হচ্ছে ইগোর প্রবলেম। তারা অন্য কোনো উপজাতিকে তারা কোনোভাবেই গ্রহণ করতে চায় না। এবং এই যে আরসা বলেন, আরএসও বলেন, অনেক সেপারেট গ্রুপ আছে মায়ানমারে, টোটাল 39 ইন নাম্বার, এবং অনেক রাজ্যে আছে। তারা চীনদেরকেও বিতাড়িত করেছে, ভারতীয়দের বিতাড়িত করেছে, থাইল্যান্ডে বিতাড়িত করেছে 1,28,000, এবং এই মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে প্রায় 6-7 লক্ষ 1917-18 সালে। তার আগেও 5টা পর্বে দেহ কাম। আমাদের এখন প্রায় 12-13 লক্ষ রোহিঙ্গা আছে, এবং দে আর ভেরি প্রোডাক্টিভ, ভেরি ফার্টাইল। এবং এই 7 বছরে আমি শিওর যে আরো 1 লক্ষ মিনিমাম সন্তান তারা জন্ম দিয়েছে। সো ইট ইজ এ বিগ থ্রেট, এবং ইট ইজ ক্রিয়েটিং এ বিগ থ্রেট টু দি এনভায়রনমেন্ট। এখানে অস্ত্র পাচার, মাদক পাচার, মানব পাচার বৃদ্ধি পেয়েছে, এবং দিস ইজ এ ব্রিডিং গ্রাউন্ড ফর টেরর। কেন এই বিষয়টিকে গুরুত্ব সহকারে মানে চীনের সাথে আলাপ করেননি বলে আপনি মনে করেন? এখানে কি ওনার সুযোগ ছিল না, নাকি ওনার ইচ্ছার অভাব বলে? কারণ এটা তো বাংলাদেশের জন্য অনেক বড় একটা সমস্যা। He is the head of this government. He understands the problem. উনি হয়তো কোনোভাবে ইঙ্গিত পেয়েছিলেন যে এই ইস্যুটাতে চীন কোনো সিদ্ধান্ত দেবে না। বিব্রতকর না হওয়া থেকে উনি এই ব্যাপারটা উত্থাপন করেন নাই। উনি তো বোয়া সম্মেলনে বলেছেন যে দিস ইজ এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ, এবং উনি এশিয়ান নেতৃবৃন্দের। আমি একবার 18 সালে ফিলিপিন্সে একটা আসিয়ান একটা সেমিনারে গিয়েছিলাম, এবং ওখানে গিয়ে দিয়েছি যে আসিয়ান রাষ্ট্রগুলো অনেকটা মায়ানমারের পক্ষে। আমাদের media, আমাদের diplomacy was not enough to convince the world that this is a big burden for Bangladesh, and Myanmar is doing something wrong. এখন আমাদের প্রতিবেশী রাষ্ট্রীয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ভারত, চারিদিক বেষ্টিত আমরা বাংলাদেশ। So we must have a good relationship with India as well. But ভারত কিন্তু গত 15 বছর এখন কিন্তু কেউ অস্ত্র নিয়ে মাঠে যুদ্ধ করে না, ইট ইজ টু এক্সপেন্সিভ। কি করে, বড় বড় রাষ্ট্রগুলো প্রক্সি ওয়ার করে, এবং তারা কি করে, ডিপ্লোম্যাটিক ওয়ার করে, ওয়াটার ওয়ার করে, ফুড ওয়ার করে, বিজনেস ওয়ার করে, ইত্যাদি ইত্যাদি। এবং আই থিঙ্ক উই হ্যাভ মিজারেবলি ফেইলড ইন দিস টাইপ অফ ওয়ার। ভারত যেসব প্রোপাগান্ডা করছে, যেসব মিথ্যাচার করছে, আমি মনে করি আমাদের মিডিয়া যথাযথ জবাব দিতে তারা ব্যর্থ হচ্ছে, এবং আন্তর্জাতিক দুনিয়া এই ব্যাপারটা সম্পর্কে জানে না। আমাদের যত টক শোয়ে পার্টিসিপেট করি সবগুলো বাংলাতে হয়, বাংলা কয়জন বোঝে? উই মাস্ট হ্যাভ স্ট্রঙ্গার এফোর্ট to convince the world that a wrong has been done on Bangladesh, and particularly the Rohingyas, and Myanmar must take them back. So আমি মূলত আপনি চীন সফর নিয়ে বলছেন, আমি রোহিঙ্গা নিয়ে অনেক কথা বললাম, বিকজ আমি মনে করি যে বাংলাদেশিদের এই ব্যাপারটা জানা প্রয়োজন। বাট ওভার অ্যান্ড অল আই থিঙ্ক ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল ভিজিট। আমাদের এই প্রধান উপদেষ্টা, হি ইজ এ প্রাইড অফ বাংলাদেশ, এবং ওনার আন্তর্জাতিক মহলে যে
এবং আমাদের যে সফলতা, আমরা সবসময় ছোটখাটো ব্যর্থতা বড় করে দেখি। হাসনাত আব্দুল্লাহ কি একটা স্টেটমেন্ট দিল, মিডিয়া পাগল হয়ে গেল। সফলতাগুলো আমরা অমন ভাবে প্রচার করি না। আমাদের 62,000 crore টাকা ডেট আমরা পূরণ করতে পেরেছি। এবার ঈদে রোজার সময় ইতিহাসে সবচেয়ে স্বল্প মূল্যে মানুষ খেয়ে পড়ে বাঁচতে পেরেছে। নিরাপত্তা সিচুয়েশন টুকটাক হচ্ছে, এটা তো সবসময় হতে পারে, তারপরে গুম হচ্ছে না, খুন হচ্ছে না, মানুষ তাদের অভিমত ব্যক্ত করার স্বাধীনতা পাচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবেই, কেউ ইলেকশন আগে চাইবে, কিন্তু আপনার কি মনে হয় না যে বেশি স্বাধীনতা পেলে যা অবস্থা হয় এখন কিছুটা সেরকম হয়েছে? যেমন আগে আমরা মিডিয়াগুলোতে মধ্যে একটা দল তাদেরকে শাসন করতো বা একটা দল তাদেরকে দমন করে রাখতো, এখন মিডিয়াগুলো আসলে কোন রোল প্লে করছে সেটাও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। এবং সোশ্যাল মিডিয়া মানে দিন দিন বেড়ে যাচ্ছে, সত্য মিথ্যা মানে অনেক ধরনের গুজব আমরা শুনতে পাই, এগুলোর বেশি ছড়াছড়ি হয়ে যাচ্ছে এবং মিডিয়া ছাত্রদের পেছনে দৌড়াচ্ছে। মানে হয়তো ইম্পর্টেন্ট কোনো কিছু রেখে আমরা দেখি এনসিপির পেছনেই বেশি সময় দিচ্ছে বা আমি মনে করি ডেমোক্রেসি হ্যাজ ডিফারেন্ট ফর্ম। উই হ্যাভ টু কাস্টমাইজ আওয়ার ডেমোক্রেসি। এবং আমাদের হচ্ছে একটা বেনোভেলেন্ট ডিক্টেটরশিপ দরকার। যে যেটা বলার ইচ্ছা হবে, আমরা যেখানে যাবেন, ঢাকা শহরে 10 জন রাস্তায় বসে আছে, আমরা 15 বছরে কোনো কথা বলার সুযোগ পাইনি, এখন ওভারনাইট আমরা সবাই আমাদের দাবি ওভারনাইট আমরা পূরণ করতে চাই। তো দেয়ার হ্যাজ টু বি এ কন্ট্রোল। বাট আমার যেটা দিক ভালো লাগে যে সবাই তাদের সব রাজনৈতিক দল তার মত প্রকাশ করার সুযোগ পাচ্ছে, এবং এই বিতর্ক করতে করতে উইল কাম টু এ বেস্ট ডিসিশন। এবং ইন্টারিম গভর্নমেন্ট যে সিদ্ধান্তই নেক না কেন, 100% বাংলাদেশিকে কখনো সন্তুষ্ট করা যাবে না। সো সাম পিপল উইল বি আনহ্যাপি, সাম পিপল উইল বি হ্যাপি, বাট আই এম শিওর এই সরকার যে সিদ্ধান্ত দেশের জন্য সবচেয়ে ভালো সেটাই তারা নেবে। আমরা আশা করি 24-25 সাল আমাদের ইতিহাসে একটা উল্লেখযোগ্য বছর থাকবে, যেখানে সত্যিকার অর্থে আমরা একটা পরিবর্তন আনতে পারবো, এবং আগামী ইলেকশন হবে আমাদের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন, এবং এটাতে জনগণের সাপোর্ট আছে। এবং আগামী নির্বাচনে আমি মনে করি মানুষ ব্যক্তি বিশেষে তারা ভোট দিবে, মার্কার থেকে তারা ব্যক্তিকে গুরুত্ব দিবে। তো আমি আশা করি রাজনৈতিক দলগুলো নমিনেশনের ব্যাপারে তারা অনেক সতর্ক থাকবে। এবারও যদি তারা নমিনেশন বাণিজ্য করে তাহলে এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। এবং আমি যেটা বললাম যে কি ফর্ম অফ ডেমোক্রেসি, আমি কিছুদিন আগে সিঙ্গাপুর ঘুরে আসলাম, ওখানে আপনি একটা সিগারেট খেতে 1/2 কিলোমিটার হেঁটে গিয়ে আপনাকে ওখানে খেতে হবে। ওখানে ইটস এ সর্ট অফ মার্শাল ল, বাট এগেন তাদের ডেমোক্রেসি আছে। এবং স্বাধীনতার পরপর মালয়েশিয়া, সিঙ্গাপুরের অবস্থা আমাদের থেকে খারাপ ছিল, তারা সঠিক নেতৃত্ব এবং সঠিক সিদ্ধান্ত, সততা, অনেস্টির কারণে তারা কোথায় চলে গেছে, এখন বাংলাদেশের কোনোটাই হয় না। তো আপাতত এই বক্তব্য রেখে আমি শেষ করছি। জি, অনেক ধন্যবাদ।